সারা দুনিয়ায় উঠেছে, দিল্লি গেল রসাতলে। সো আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভারতে কেন কখনোই অভ্যুত্থান সম্ভব নয়, অথবা ভারতে সরকার পতন আন্দোলন করে আসলে সম্ভব নয়। ভারতের ইতিহাসে সেই ঘটনাটা কখনোই ঘটেনি। সম্প্রতি দিল্লিতে একটি বিশাল আন্দোলন হয়ে গেল, যে আন্দোলনে অনেকেই ভেবেছিল বা ভাবতে শুরু করেছে যে মোদি বোধহয় এবার তার গদি হারাতে যাচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে সেটি যে সম্ভব নয় তা বিশ্লেষকরা খুব ভালোভাবেই বুঝেন। কেন সম্ভব নয় এই প্রশ্নই বা এই প্রশ্নের অ্যান্সার আমি আজকে দেওয়ার চেষ্টা করব। যে দিল্লির যে শাসন ব্যবস্থা, যে সরকার ব্যবস্থা, তাকে আন্দোলন করে আসলে দমানো সম্ভব না, বা গণ অভ্যুত্থান করে সরকারকে পতন করা আসলেই সম্ভব নয়। অনেকগুলা কারণ এখানে জড়িত আছে, তার মধ্যে বেশ কিছু কারণ নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেই আলোচনাগুলা আসলেই আসলেই ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। প্রথমে আসি, কেন এত বিশাল বড় একটা আন্দোলন সরকারের বিন্দুমাত্র ক্ষতি করতে পারে, বরঞ্চ যেই বিষয়টি নিয়ে আন্দোলন হয়েছে সেই বিষয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পদত্যাগ করেছেন, অর্থাৎ উচ্চ মহলের মন্ত্রী পদত্যাগ করেছেন। এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এই ধরনের ঘটনা হামেশাই ঘটে। কিন্তু আমাদের মতো দেশ বা অনেক দেশেই আন্দোলন করে সরকারকে পতন করা সম্ভব হয় খুবই সহজে, কিন্তু ভারতের মতো দেশে কেন হয় না? প্রথম যেই বিষয়টা আসে সেটি হচ্ছে ভারতের সরকার ব্যবস্থা। ফেডারেল সরকার ব্যবস্থায় আসলে বাস্তবিক পক্ষে এক জায়গায় বা একটি কেন্দ্রীভূত অবস্থানে আন্দোলন করে সেই সরকারকে পতন ঘটানো খুবই খুবই কঠিন। কেন? তার কারণ হচ্ছে ফেডারেল সরকার ব্যবস্থায় প্রতিটা রাজ্যেই আলাদা আলাদা সরকার ব্যবস্থা থাকে, এবং এই আলাদা আলাদা সরকার ব্যবস্থায় আলাদা আলাদা ভাবে তাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিশেষ করে সকল বিষয় আলাদাভাবে সংশ্লিষ্টতা রয়েছে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বেশ কিছু জিনিস তার হাতে রেখে বাকি সবকিছুই রাজ্য সরকারের হাতে সমর্পণ করে থাকে। সেই সূত্রে দেখা যায় কোন একটি আন্দোলন যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয়ে থাকে, রাজ্য সরকারগণ সেই আন্দোলনে ইন্টারেস্ট পাবেন কিনা বা সেই আন্দোলনে রাজ্যের কোনো ইন্টারেস্ট আছে কিনা তার উপর একটি ব্যাপক ব্যাপক প্রভাব থাকে। ধরেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে ভারতে আন্দোলন হলো দিল্লিতে একটি প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে, সেই প্রশ্ন ফাঁসের প্রবলেমটা হয়েছে দিল্লিতে বা কোনো একটা রাজ্যে, কিন্তু যে 28টা রাজ্য রয়েছে সেই বাকি 27টা রাজ্যে সেই প্রবলেমটা হয়নি। তাই 27টা রাজ্যের জনগণ কিন্তু সেই আন্দোলনে সহসাই সংযুক্ত হবেন না, বা হওয়ার কোনো যৌক্তিক কারণ তারা দেখেন, কারণ তাদের রাজ্যে সেই প্রবলেমটা নাই। সেই কারণে একটি রাজ্যের কোনো প্রবলেম অন্য রাজ্যের প্রবলেম না হওয়ার কারণে আন্দোলন একটি ভাবেই কেন্দ্রীভূত হয়ে থাকেন, যেই কারণে সরকারকে সহজেই অভ্যুত্থানের মাধ্যমে পতন করা সম্ভব হয় না। আরো একটি কারণ রয়েছে, সেই কারণটি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। কারণ যেই সরকারটিকে তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটাতে চাচ্ছেন, সেই সরকারটি গণতন্ত্রের মাধ্যমে অর্থাৎ 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 সেই সরকারটি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে 5 বছরের জন্য ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসেছে বা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে। সেই সরকারকে আপনি আন্দোলনের মাধ্যমে কিভাবে অভ্যুত্থান ঘটাবেন সেটি একটি বড় প্রশ্ন। যেহেতু ভারতের সরকার ব্যবস্থা বা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে রাজ্য সরকার ব্যবস্থা, নির্বাচনীয় কাঠামো খুবই স্বচ্ছতার মধ্য দিয়ে যায়, সেই কারণে জনগণের মধ্যে সরকারের প্রতি অর্থাৎ সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে সরানোর প্রতি সেই আস্থা বা সেই ধরনের জিঘাংসা জনগণের মধ্যে নেই। তারা নির্বাচনের মধ্যে দিয়ে অর্থাৎ ব্যালটে ভোট প্রদানের মধ্যে দিয়ে সরকার পরিবর্তনের পক্ষপাতিত্ব করে থাকেন, যেই কারণে কোনো আন্দোলন দ্বারা ভারতের সরকার পতন করা খুবই কঠিন। আরো বেশ কিছু কারণ রয়েছে। ভারতের প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদা পুলিশি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সামরিক কাঠামো কেন্দ্রিক হলেও পুলিশি কাঠামো কিন্তু রাজ্য ভিত্তিক আলাদা। অর্থাৎ কোনো আন্দোলন সংগঠিত হলে কোনো রাষ্ট্রের পুলিশি ব্যবস্থা, কোনো রাজ্যের পুলিশি ব্যবস্থা সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় না।
শুধুমাত্র ওই রাজ্যের পুলিশি ব্যবস্থাই সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, যেই কারণে সামগ্রিক অবস্থায় বা সামগ্রিকভাবে পুলিশি ব্যবস্থা বা স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়, সেই জিনিসটা, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের সামগ্রিক জায়গায় অবনতি হওয়ার কোনো সুযোগ থাকে না। এবং সর্বশেষ, যেই সামরিক কাঠামো, একটি বৈচিত্র্যময় সামরিক কাঠামোর মধ্য দিয়ে ভারতীয় সরকার ব্যবস্থা বা সামরিক কাঠামো ব্যবস্থা গড়ে উঠেছে, যেই সামরিক কাঠামোর পক্ষে কোনো মতেই একটি সরকারের বিপক্ষে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এইসব নানা কারণে ভারতের পক্ষে অভ্যুত্থান ঘটিয়ে, অর্থাৎ ভারতের জনগণের পক্ষে অভ্যুত্থান ঘটিয়ে সরকার পতন করা একেবারে অসম্ভব। তবে তবে এই জিনিসটা তখনই সম্ভব হতে পারে যদি কখনো কোনো সরকার ব্যবস্থা, ধর মোদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না এসে জোরপূর্বক ক্ষমতায় থাকতে চায়, তবে সেটি ভারতীয় সরকারীয় কাঠামো ব্যবস্থা বা নির্বাচনীয় কাঠামো ব্যবস্থায় কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। যেমন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, সেখানে কিন্তু গতবার আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর সে জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু কিন্তু সেটি পারেননি, কারণ তার সরকার ব্যবস্থা বা কেন্দ্রীয় কাঠামোগত ব্যবস্থা তাকে সেই সুযোগ কোনো মতেই দেয় না এবং দিবেও না। গণতান্ত্রিক ব্যবস্থা এটি একটি বড় সুবিধা, চাইলেই যে কোনো মুহূর্তে অভ্যুত্থান ঘটিয়ে সরকারকে পতন ঘটানো যায় না। তবে এখানে আরেকটি বড় প্রশ্ন আছে, কেন আমাদের মতো দেশে কেন খুব সহজেই সরকার ঘটানো বা সরকারের পতন ঘটানো সম্ভব হয় আন্দোলনের মধ্যে দিয়ে? এই প্রশ্নটির অ্যান্সার খুবই সোজা, খুবই সহজ, খুবই সরল। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা আয়তনের দিক থেকে ছোট এবং আমাদের সরকার ব্যবস্থা ফেডারেল সিস্টেম নাই। আমাদের সরকার কাঠামো হচ্ছে কেন্দ্রীয় সিস্টেম, অর্থাৎ এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। যদি কোনো মতে নেপাল অর্থাৎ বা মালদ্বীপ অথবা শ্রীলঙ্কার যে রাজধানী রয়েছে, নেপাল রাজধানী কাঠমান্ডু, সো এই কাঠমান্ডুকে যদি কোনো মতে পতন ঘটানো যায়, অথবা বাংলাদেশের রাজধানী ঢাকার যদি কোনো মতে পতন ঘটে, তাহলে সারা বাংলাদেশের সরকারের কাঠামো ব্যবস্থা পতন ঘটে বাধ্য, কারণ পুরো সিস্টেমটা পরিচালিত হয় ঢাকাকে কেন্দ্র করে। যেই কারণে কেন্দ্রীভূত ক্ষমতাকে যদি কোনো মতে নাড়িয়ে দেওয়া যায়, তাহলে অভ্যুত্থান ঘটানো একেবারেই সহজ। কিন্তু ভারতের ক্ষেত্রে যেহেতু ফেডারেল সিস্টেম ব্যবস্থা বা ফেডারেল ব্যবস্থা, সেই ব্যবস্থায় কেন্দ্রীভূত ক্ষমতা নেই, ক্ষমতার কেন্দ্রস্থল একটি নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় সেই ক্ষমতার বন্টনের ক্ষেত্রে এই অসাধারণ সিস্টেম থাকার কারণে যে কোনো একটি জায়গায় আন্দোলন বা মুভমেন্ট বা অভ্যুত্থান হলেও সারা দেশে সেটি হওয়া সম্ভব না হওয়ার কারণে সরকার ব্যবস্থার পতন ঘটানো একেবারেই অসম্ভব। সো আমরা এই আলোচনা থেকে বুঝতে পারছি যে যেই সমস্ত রাষ্ট্রের সরকারের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার কাঠামো কেন্দ্রীভূত, অর্থাৎ কেন্দ্রকে কেন্দ্র করে হয়ে থাকে, সেই সকল রাষ্ট্রে খুব সহজেই অভ্যুত্থানের মাধ্যমে অথবা আন্দোলনের মধ্য দিয়ে সরকার ব্যবস্থা পরিবর্তন ঘটানো যায়, এবং সেই সকল রাষ্ট্রে খুব সহজেই একনায়কতন্ত্র বা ফ্যাসিজম কায়েম করা যায়। তবে যে সকল রাষ্ট্রে ফেডারেল সিস্টেম ব্যবস্থা এবং ক্ষমতার কেন্দ্র এককেন্দ্রিক নয়, সেই সকল রাষ্ট্রে সহজেই আন্দোলন করে গণঅভ্যুত্থান ঘটানো সম্ভব নয়। এবং সেই সাথে সেই সাথে সেই সাথে যেহেতু ক্ষমতা কেন্দ্রীভূত নয়, সহজেই মানুষ আন্দোলন করে সরকার ব্যবস্থা পতন ঘটাতে পারছে না বা পারবে না, তাই এই সকল রাষ্ট্রে ফ্যাসিজম বা একনায়কতন্ত্র কায়েম করা খুবই কঠিন। সো আমার এই আলোচনায় আপনি বুঝতে পারবেন যে কেন ভারতের মতো দেশে বা যুক্তরাষ্ট্রের মতো দেশে কখনোই গণ অভ্যুত্থান বা অভ্যুত্থান ঘটানো সম্ভব নয়।